ষোলোই জুলাই গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, যাকে বাই ডেফিনেশন এখন অনেকেই গণহত্যা বলছে, সেই গণহত্যাটির সংগঠনের দায় গিয়ে চাপিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে। এই সেনাবাহিনী যারা গত বছরের জুলাই আগস্টে জনতার উপরে গুলি চালাবে না বলে বাহবা কুড়িয়েছিল, ঠিক 1 বছর যেতে না যেতেই তারা গোপালগঞ্জে নির্বিচারে গুলি চালিয়েছে। এবং এই তথ্য প্রযুক্তির যুগে অসংখ্য ভিডিও আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী একদম লাইন করে দাঁড়িয়ে, সেখানে আমরা শোনাও যাচ্ছে যে একদম গালি দিয়ে বলছে যে এই বাঞ্চোত গুলি কর, এবং সেখানে দেখা যাচ্ছে গুলি করছে। শুধু গুলি করছে তা না, আরো আমরা দেখতে পাচ্ছি যে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, বুটের নিচ দিয়ে একটা মুখকে একদম মানে নির্যাতনের চূড়ান্ত করছে। আমরা এগুলো সব ভিডিওতেই দেখছি। এবং সেই আমেরিকায় সেই আই ওয়ান্ট টু ব্রিথ, লেট মি ব্রিথ, সেরকম একটা পরিস্থিতি গোপালগঞ্জে তৈরি হয়েছে যে গলার উপরে পা দিয়ে রেখেছে, তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, একের পর এক গুলি করছে। ওইখানে এমন কোনো ঘটনা ঘটেনি যে সেনাবাহিনী আক্রান্ত হয়েছে বা কোনো জাতীয় স্থাপনা আক্রান্ত হয়েছে, এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালিয়েছে। সেনাবাহিনী সেখানে কাকে রক্ষা করবার জন্য গুলি চালিয়েছে? জাতীয় সম্পদ নয়, সেনাবাহিনীর নিজেদের নয়, আত্মরক্ষাতে নয়, এনসিপির কিছু পলায়নপদ নেতাকে রক্ষা করতে তারা গুলি চালিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কি এনসিপি নামের এই সদ্য জন্ম নেওয়া পার্টিটার গার্ড নাকি? 16ই জুলাই ঘটনা ঘটার সাথে সাথে পুরো বিষয়টা সারা পৃথিবীর, জাতিসংঘ বলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন, সবার কাছে কিন্তু এটা সাথে সাথে পৌঁছে দেওয়াও হয়েছে। ইংরেজি ভাষায় পুরো ঘটনার বর্ণনা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার ইমেজ সংকটে পড়েছে। যে সেনাবাহিনী নিজের দেশের ভেতরের এই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তারা জাতিসংঘ মিশনে যে কি করে অন্য দেশের কনফ্লিক্ট জোনে যে কিভাবে সেখানে পিস মেনটেন করবেন, এই প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো, এর জন্য কি তাদের উপরে কোনো আন্তর্জাতিক স্যাংশন আসবে? ইউএন পিস কিপিং মিশনে তাদের অংশগ্রহণ কি অনিশ্চিত হয়ে পড়বে? এই কথাগুলো কিন্তু শুরু হয়েছে। গোপালগঞ্জে শুধু যে গুলি করেছে তা না, গোপালগঞ্জে এখন এই যে 144 ধারা, রাতের বেলায় কারফিউ, এই কারফিউ দিয়ে বাড়ি বাড়ি ঢুকে লোকজনকে নির্বিচারে গুলি করা হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নিউজ পোর্টাল দা নিউ ইয়র্ক এডিটোরিয়ালের একটা পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা 51 জন। যদিও বাংলাদেশ সরকার সরকারিভাবে বলছে যে 4 জন মারা গেছে, কিন্তু নিউ ইয়র্ক এডিটোরিয়াল এই অনলাইন পোর্টাল, এটা একটা পাবলিশ ম্যাগাজিনও, এরা বলছে 51 জন মারা গেছে। এদের ভাষ্য অনুযায়ী গুম হয়েছে এ পর্যন্ত 391 জন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর গ্রেপ্তার করা হয়েছে 1170 জন। এই সমস্ত এই যে সেনা অপারেশনটা, এটা ডক্টর ইউনূসের সম্মতিতে, ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এবং জাহাঙ্গীর এবং আরেকজন উপদেষ্টা এই আসিফ মাহমুদ, তারা ঢাকায় পুলিশ কন্ট্রোল রুমে বসে পুরো বিষয়টা কন্ট্রোল করেছে। ওয়াকার খানও এই পুরো বিষয়টা মনিটর করেছে এবং ইনভলভ ছিল। এবং সবার নির্দেশে, অবাক করা ব্যাপার যে যশোরের জিওসি মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম, এই এমদাদ ওই দিন নিজে গোপালগঞ্জের থেকে এই পুরো বিষয়টা কন্ট্রোল করেছেন। আপনারা অনেকেই ইউটিউবার বলেছেন, একজন ব্রিগেডিয়ার মিজানের কথা বলেছেন যে সে এখানে জড়িত ছিল, কিন্তু ব্রিগেডিয়ার মিজান এই মুহূর্তে সে দেশেই নেই, সে সমস্ত সৌদি আরবে হজ করতেছে। জুনিয়র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারা তো অসহায়, যেখানে জিওসি মেজর জেনারেল নিজে ফিল্ডে থেকে পুরো বিষয়টা কন্ট্রোল করছেন, মনিটর করছেন, সেখানে অন্যরা কি করবে? সো একদম ফিল্ড লেভেলের রেসপন্সিবিলিটি যাচ্ছে এই মেজর জেনারেল এমদাদের উপরে। তার হায়ার নির্দেশগুলো এসেছে ওয়াকার খানের কাছ থেকে, ডক্টর ইউনূসও এটার সাথে জড়িত। তো এটা এই গণহত্যাটা একদম প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। সেই 1971 সালের 25শে মার্চের কাল রাতে আমরা অপারেশন সার্চ লাইট অন দেখেছিলাম, অপারেশন সার্চ লাইট 2। আমি সেই 71 সালে মুক্তিযুদ্ধে গোপালগঞ্জেই আশ্রয় নিয়েছিলাম, তখন ছোট্ট ছিলাম। তখন পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা দেখেছি, বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে, মানুষজনকে গুলি করে মেরেছে। সেই দৃশ্যের পুনরাবৃত্তি আবার হচ্ছে এই জেনারেল ওয়াকার খানের এবং এই মেজর জেনারেল এমদাদের আন্ডারে। এই মেজর জেনারেল এমদাদ কিন্তু
মানে তার প্রমোশন হচ্ছিল না। এই ওয়াকার এসে তাকে মেজর জেনারেল বানিয়েছে, এবং এই মেজর জেনারেল রাজনৈতিকভাবে এই অ্যান্টি লিবারেশন ওয়ার, সে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার ধারক হিসেবেই কিন্তু তার আর্মিতে পরিচয় আছে। তাকে এই গত বছরের অগাস্ট মাসে এই ওয়াকারই তাকে এখানে পোস্টিং দিয়েছে, যাতে এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এটা নিয়ে তাদের একটা বড় প্ল্যান আছে। তারা বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে চায়, এই ব্যাপারে আবার এনসিপি, ওয়াকার, ইউনূস, জামাত সব এক। তো এই অবস্থায় আরো কি করেছে, 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুকে কবর দেওয়ার জন্য কিন্তু যে আর্মি অফিসার এসেছিল তারা খুব তাড়াহুড়া করেছে, কয়েকজনকে নিয়ে একটা জানাজা করেছে। এবারেও কিন্তু এই যে যারা মারা গেছে তাদের খুব তাড়াহুড়া করে কবর দিতে বাধ্য করা হয়েছে। এইসব তো পুলিশ কেস, যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কোনো পোস্টমর্টেম করা হয়নি। মনে করা হয়েছে যে পোস্টমর্টেম করলে তো এভিডেন্সটা থেকে যাবে, কিন্তু এই এভিডেন্সের সমস্যা হবে না। ভবিষ্যতে যদি কোনো সময় আসে, সুযোগ আসে, পরিস্থিতি অনুকূলে আসে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু এবং এখানে দেখেন সংখ্যালঘুদেরও টার্গেট করে করে হত্যা করা হয়েছে। আমাদের এই যে একটি ছেলেকে হত্যা করা হয়েছে, তার বোন মেলবোর্নে থাকে, দীপ্ত সাহা বোধহয়। হ্যাঁ, তো এরকম একদম প্ল্যান্ড ওয়েতে আর্মি এই কাজটা করেছে। এখন এই যে কাজটা করলো, এখনো আপনাদের আমি একটা তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে 75 থেকে 80% অফিসার এবং সৈনিক এখনো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। সর্বশেষ যে জুন মাসে দরবারটা হয়েছিল সেখানেও কিন্তু এই আর্মি অফিসাররা বলেছে যে আর্মি যেন 71-এর চেতনা থেকে বিস্মিত না হয়।